ফোন একমাত্র তোর বাবাই করবে, তাহলেই হবে। অঙ্কের বাড়ি কাজটা লিখে নাও। হুম, যাবো তো, যাবো তো, সেটাও বড় বিষয় না। হ্যাঁ, দিদা বাড়ি এই তো সামনে। আমি বলে যাবো, বলে গেলে তো তুমি দিদা বাড়ি কোথায় আগে তুমি যদি বলে যায় কি কারণে পরে তুমি হ্যাঁ, তুমি বললে সেটা হবে না, বাবাকে দিয়ে বলাবো তাহলেই হবে। এতক্ষণ পরে গেলে তো বেলা তো আগে আগে বদলটা পড়ে আমার চোখে বাঁধু কত কিলো লেগে আছে ওকে বাদে যখন লেগে আচ্ছা, সবার কাছে গোলকের সকল সূত্র দেখানো আছে তো? সূত্র হুম, হ্যাঁ লেখাইনি, খাতাটা বের করে দাঁড়াও। এমনি শুধু সূত্র লিখবো কিন্তু অন্য কিছু লিখবো না। সবাই ভালো করে সূত্র লিখে আনবে, পরের দিন সূত্রের পরীক্ষা হবে, এই কথা না। 183 পৃষ্ঠা। কি ওরে গোলকের সূত্র বইতে দাগানো আছে, বই বার করো। আচ্ছা আচ্ছা, মুখস্থ লিখবে, এটা হচ্ছে আগামী ক্লাসে হচ্ছে সূত্র মুখস্থ করে আসবো। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কোন জানলাই? ও ফ্রিজে, ও আচ্ছা, ওদিকে, ঠিক আছে। হুম, আচ্ছা, তাহলে টেক্সট বইতে দেখানো আছে, ঠিক আছে। গোলকের সূত্রগুলো ভালো করে মুখস্থ করে বাড়িতে লিখবে 3-4 বার। পরের দিন কিন্তু পরীক্ষা নেবো, আর পরীক্ষার জন্য টাইম দেবো 5 মিনিট। গোলকের যতগুলো সূত্র আছে সব সূত্র 5 মিনিটের মধ্যে লিখতে হবে। আচ্ছা, 2 নম্বর বিষয় হচ্ছে যে এই অধ্যায়ের বাড়ি কাজ কি 1 থেকে 14, 1 থেকে 14 প্র্যাকটিস করবা। হ্যাঁ, হচ্ছে 1 থেকে 14 প্র্যাকটিস করবা। হ্যাঁ, খাতা তো আমি চেক করবো, সেটা বড় বিষয় না। আচ্ছা, এর মধ্যে যেগুলো বেঁধে যাবে সেগুলো ডাউট সলভ হবে। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাজ কি? দেখো, যদি বেঁধে যায়, ইউটিউব খুলবা, সবার ফোন আছে, যে কোনো চ্যানেলে সার্চ করবা কি এই কোষে দেখি 14 না কত, এটা কোষে দেখি। আমার তো করানো আছে, এবার আমার এখানে হয় কি প্রচুর ছেলেপেলে বকর বকর করে, ওই যে একটা বড় বিষয়। তোমার একটা কাজ করতে পারি, সার্চ করবে কি ইউটিউবে, কি লেখা আছে কোষে দেখি 12, ক্লাস 10, সার্চ করবে কি ক্লাস 10, হ্যাঁ, কোষে দেখি 12, ওই এই লিখবা, ইংরেজিতে লিখবা, বাংলায় পারলে বাংলায় লিখবা, সব আসবে। ক্লাস 10 কোষে দেখি 12 ইউটিউবে সার্চ করবা, হয়েছে। যে কোনো চ্যানেল চলে আসবে, চাপ দিয়ে দেখ, যেটা পারবো না সেটা দেখে দেখে অঙ্কগুলো বোঝার চেষ্টা করে আসবে 1 থেকে 14, কিন্তু করে আসতে হবে। যদি এইগুলো এরকম আজকে ইউটিউব থাকতে যদি তোমরা বাড়িতে বসে বসে বাহানা দাও, আমি পারিনি, ফোন ছিল না, নেট ছিল না, তা ছিল না, আমি জানি না, ঠিক আছে, না, একদমই না, ঠিক আছে। কি? হ্যাঁ, পিঠেটি হেলিয়ে দিতে হয় এরকম। বলতে পারলাম, বাহানা দেওয়া যাবে না, তানিয়া দেখো, কিন্তু আগের দিন তুমি নিজে প্র্যাকটিস করে এলে না, ডাউটও ছিল না, আজকে করতেও পারলে না। 1 থেকে যত প্র্যাকটিস করে আসো, ডাউটও থাকবে, সমাধান করে দেবো, পরের দিন করতেও পারবা, ঠিক আছে। চেষ্টা শুরু করে দেবো, পারবা, কিছু না কিছু তো হবে, শূন্য তো পাওয়া যাবে না আর কি, এই হচ্ছে কথা। আচ্ছা, তাহলে অঙ্ক হয়ে গেল। কি হয়েছে? তোমার বাদবে সবই, তুমি নিজেও বুঝতে পারছো না এখনো। বাহানা দেওয়া যাবে না।
তো এত কিছু করার পরে ফেল করলে আমার আর কিছু করার নেই, তুমি তোমার মতো বুঝে নাও। তানিয়া তাহলে কি বুঝতে পারলাম? আর একটা বিশেষ বিষয় হচ্ছে আজকের পড়াটা না বাড়ি গিয়ে আজকেই তৈরি করবো, এই পরীক্ষার আগের দিন করতে গেলে কিন্তু হবে না। তোমার ব্যাপার কি করবা। এই লক্ষণ তো বলে 3টে পরীক্ষা দেবো তোমাদের প্রবলেম কি বলো তো, তোমরা দিনের পর দিনে দিন জীবনে করনি আজ পর্যন্ত, পারবে? আজ পর্যন্ত কোনোদিন করনি। তো লক্ষণ তো যেঙ্গে পড়াই ছিল সেঙ্গে করা যায় না। হুম, শোনো যেঙ্গে উপায় খুঁজবা সেঙ্গে উপায় পাবা, খোঁজনি বলে পাওনি। আমি বললাম না তুমি তোমার মতো 1.5 লাখ 2 লাখ 5 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, টেনে পড়ছে, তারা যখন পাচ্ছে তুমি কেন পাচ্ছ না? কিন্তু কারণই খোঁজনি, খোঁজো কি করে পারবা। আচ্ছা আচ্ছা, অঙ্ক তো হয়ে গেল, অঙ্ক বিজ্ঞানে আছে এবার। ভারত মাতার চিত্র কি আছে? এগুলো পড়েছিস তো। বাংলা পারবি? আরে ওতে এমনি এই এক নম্বরের প্রশ্নটা লিখো। 69 to 79। হ্যাঁ 10 পারবি, এই 10 পারবি। তো আকাশের দেখে আকাশ আমাদের নাম আমাদের ভিডিও আমার আকাশ দাদি তো দেখ, এটা আমার তো না দেখে না ওর দাদি আমি দেখো সে একই ডেটে পড়ায়, একই ডেটে ও আমাকে কোন দেখে না আমি বলি হ্যাঁ না এই একই ডেটে পড়ে? আরে না আগে বৃহস্পতিবার বিকালে চলো আচ্ছা, আজকে তড়িতের কতগুলো প্রভাব পড়বো, কিছু কিছু জিনিস তোমরা জানো আর কিছু কিছু জানো না, যেগুলো দেখোনি আজ পর্যন্ত দেখানো হবে। কেন তো কেন দেবো, এক বিসি তো আছে আমার জন্য, তোমরা দিয়ে দিলে কি করে হবে? কেন হয়েছে কি, হারিয়ে গেছে? হ্যাঁ, তা হারিয়ে যায় কি করে? কাল থেকে তুমি জেরক্স করবে কেন? একটা পাই তোমার কোন আদা আছে রে আড্ডা আছে নে এক পিস কি দুই জন আছে তোকে দেবে না ওই জল তরি দইটা পাই। তুমি এতগুলো কি করবা? এগুলো 10 এর 9 এর দিয়ে দাও। না না সেটা বলছি না, আমাদের চলচ্চিত্রের পরটা প্রিন্ট করিয়েছে। এই চল তড়ি তো আমার কাছে একটাই আছে, এই তুই পেয়েছো তার মানে। আমি আসি আমি খালি বহুত বেশি করে বিক্রি কত না একটা কম করছো কেউ দুটো পেয়ে ও ঠিক আছে, ভালো হয়েছে। ওই তো একটা জল তরি ওই তো ওই পেয়েছি পেয়েছি পেয়েছি, আমারটা পেয়েছি, এই যে হ্যাঁ ঠিক আছে, বলো না একটাই আছে। একটা কি হয়েছে তোমার, হারিয়ে গেছে বন্ধু, 2-4 পাতার ব্যাপার তো। আটটা করে পিট হ্যাঁ তা আনুনি তা কি হয়েছে, বন্ধু থেকে লেখো। আমাদের আটটা পিট করবে না তোমাদের একজন, হ্যাঁ 7 জন মানুষ, একটা বিষয়। শোনো আজকে যেটা পড়বো হচ্ছে তড়িতের তাপীয় ফল, তড়িৎ প্রবাহের তাপীয় ফল, বিজ্ঞান। কত পেজ পড়া হবে? 79। 69 ও ভালো পাঁচটা পেজ। এই অঙ্কটা ঠিক আছে পরিবেশ তো প্রথমে করে তো এতক্ষণ কি ঘাস খাচ্ছিলে? এখন দেখলাম দেখ ও দেখি এতক্ষণ গোল সাইড সব মিলেছে, লাইট সব মিলে তাহলে ঠিক আছে। নিয়মটা দেখো ঠিক আছে এই দেখো এই ত্রিভুজ, তুমি যে ত্রিভুজটা নিয়েছো সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, থেকে 10 পেজ বড় বড় ওই বাবু সমস্যা হয় না, কারণ এগুলো সবকটা সমানই হয়, পরিকেন্দ্র অন্তর্কেন্দ্র সব সমান হয় এটার, ওই জন্য প্রবলেম নেই। আমি নিজে করেছি তো একবার প্রথম নিজেই করলাম করার পর দ্বিতীয়বার করতে চাইলাম পারবো না কেন? এত দূর হবে না 72 অবধি যা। আরে বাবা এখানে বেশি কোশ্চেন নেই, কোশ্চেন তোমার জেরক্স দাও, কটা কোশ্চেন আছে এই দাও, এগুলো পুরো 2 পেজ। দাও। 70 না 69, এই তো 65 থেকে শুরু করে 45টা আছে হ্যাঁ বেশি নেই উত্তর ভালো শুরু করবে আর কিছু হবে না 17, না ঠিকই আছে, করে দাও। একটা পেজে 2-3টে করে কোশ্চেন আছে। কটা আমি তো বললাম উত্তর ভালো ইয়াসি পেজ হ্যাঁ আচ্ছা নাও, এখান থেকে সবার প্রথমে হচ্ছে তড়িৎ। আচ্ছা শোনো, ক্লাসের মধ্যে যার যার কথা শুনতে ভালো লাগবে না সোজা বাড়ি চলে যাবো, হ্যাঁ বলার দরকার নেই কটা বাজে, আর কতক্ষণ পড়াবা, কত বেশি পর্যন্ত পড়াবে, এইগুলোর জন্য আমি শুনতে না ভাই, তাই না? বার করো 70 পেজ, কি হয়েছে 10:30 আগে ছেড়ে দেবো। 70 নাম্বার পৃষ্ঠা, আগের দিনও যেতে পারেনি পড়তে? ও হ্যাঁ পড়েছিল তো, ঠিক আছে। 79, 70 পেজ 79 এ কিছু নেই, মানে 69
এই 7-10 দুটো কোশ্চেন, 78-এ 3টে, 77-এ একটা, 76-এ দুটো, 74-75 দুটো পেজ মিলিয়ে একটা কোশ্চেন। ওগুলো বিশেষ কিছু নেই, ঠিক আছে, সামান্য কিছু, এক কথায় সব উত্তর, ঠিক আছে। আগে পড়ে নাও, যদি কোশ্চেন বড় হয় কমিয়ে দেবো, যাও। আচ্ছা, সবার প্রথমে হচ্ছে তড়িৎ শক্তি কাকে বলে সেটা আমাকে জানতে হবে, ঠিক আছে। কোন তড়িৎ যন্ত্রের কার্য করার ক্ষমতাকে বলা যায় তড়িৎ শক্তি। হ্যাঁ, পেজ নম্বর 70 এসে। এইটুকুই লিখবো, ওই দিদিটা থেকে কেটে কোন তড়িৎ যন্ত্রের, না গো দিদি কাটবে কেন, কোন তড়িৎ যন্ত্রের কার্য করার সামর্থ্যকে কি বলা হচ্ছে শক্তি। শক্তির একক, ওয়াট না কি ভুল বললাম? হ্যাঁ ঠিক বলেছো, ঠিক আছে। শক্তির কি হচ্ছে, মানে ক্ষমতা রেখা তা শক্তির একক কি, ওয়াট বুঝলাম তাহলে তাপের একক কি? কি জানি বলে জিজ্ঞাসা হবে কিন্তু ক্ষমতা আমি আমি বলে দিলাম না, আমরা দুটো সাবজেক্ট পড়ে, একটা পারি আর একটা পারি না, ওটা একটু কনসেন্ট্রেট বেশি পড়ে। আচ্ছা ঠিক আছে, শোনো, বিষয়টা হচ্ছে যে দেখো, যে কোনো পরিবাহের মধ্যে, যে কোনো একটা পরিবাহের নাম যদি মোবাইল ফোন হয় বা মনে করো একটা ফ্যান হয়, তাহলে হবে কি, যে কোনো তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে যদি তড়িৎ যায়, তা তখন কি তড়িৎ প্রবাহতে বাধা পায়, তড়িৎ প্রবাহতে বাধা পায়। আচ্ছা, এটা 9 ভোল্টই ধরলাম। তাহলে এখন সে বাধা মানে রোধ, ঠিক আছে। এই রোধের জায়গায় একটা ফ্যান থাকতে পারে, একটা লাইট বাল্ব থাকতে পারে, তাই তো, অনেক কিছু থাকতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু দেখা যায় কি, যে কোনো বস্তুর মধ্যে যদি তড়িৎ প্রবাহ হয়, সেটা কি হয়, সবার প্রথমে গরম হয়, সেটা কি হয়ে যাবে, গরম হবে, তাহলে হিট একটা পাবো। এবং যদি এই যে ফ্যান ঘুরছে, তাই তো, ফ্যান কেন ঘুরছে, তড়িৎ শক্তির ফলে ঘুরছে, তাই তো, তাহলে তড়িৎ শক্তিকে আমরা কি বলবো, ওয়াট বলবো, তাই তো। তাপ তৈরি হয়েছে, তাপের একক আবার কি, জুল। অনেক কিছু হলো। তাহলে এখন বইতে তোমাদের বলা আছে যে এখন উৎপন্ন তাপ, হিট হিট হিট, এইচ মানে হিট, উৎপন্ন তাপ যদি এইচ হয়, তাপ ও কার্যের তুল্যতা এইখান থেকে পাওয়া যায় যে ওয়াট সমান সমান জেএইচ, ওয়াট সমান সমান জেএইচ হলো। এখানে ওয়াট মানে কিন্তু আমরা কার্য বলছি, ওয়ার্ক, ওয়ার্ককে আমরা কি বলছি, ডাব্লু, কার্য বলছি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা এটাকে ক্যালোরিতে প্রকাশ করতে যাই, দেখো তো জুল মানে কত ক্যালোরি বলো তো, 1 জুল মানে কত ক্যালোরি, 4.2 ক্যালোরি পড়েছিলে, ঠিক আছে। এবার চলে যে জুলের সূত্রে চলে আসো, তাপের প্রবাহের ক্ষেত্রে জুলের সূত্র, জুল মাত্র 3টে সূত্র দিয়েছে। হ্যাঁ, খুব ভালো। দেখো জুল 3টে সূত্র দিয়েছিল, কি বলেছে, তড়িৎ পরিবাহীর রোধ, তড়িৎ পরিবাহীর রোধকে আমরা কি দিয়ে প্রকাশ করি, রোধকে কি দিয়ে প্রকাশ করা হয়, আর রেজিস্ট্যান্স আর দিয়ে প্রকাশ করা, রোধ। তড়িৎ প্রবাহের সময়কে অল টাইম স্মল টি দিয়ে প্রকাশ করা হয়, যদি অপরিবর্তিত থাকে, মানে এই দুটোর কোনো পরিবর্তন হচ্ছে না যদি থাকে, তবে ওই পরিবাহিতে উৎপন্ন তাপ মানে হিট এইচ, তড়িৎ প্রবাহ মাত্রা আই এর বর্গ এর সঙ্গে সমানুপাতিক, মানে এইচ ভ্যারিসাস আই স্কোয়ার। কি বললো, তড়িৎ পরিবাহীর রোধ যদি নির্দিষ্ট হয়, তড়িৎ প্রবাহ সময়কাল যদি টি হয়, নির্দিষ্ট হয়, এরা যদি অপরিবর্তিত থাকে, তাহলে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে কি হবে, সমানুপাতিক হবে। তাহলে এইচ ভ্যারিসাস আই স্কোয়ার, প্রথম সূত্র থেকে আমরা এটা পেলাম। দ্বিতীয় সূত্র দেখো, দ্বিতীয় সূত্রে কি বলছে, কোন পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা আই, তড়িৎ প্রবাহের সময় টি, এই দুটো যদি অপরিবর্তিত থাকে, তাহলে ওই পরিবাহিতে উৎপন্ন তাপ, যেটা উৎপন্ন তাপ হবে, সেটা তড়িৎ প্রবাহের রোধের সঙ্গে সমানুপাতিক, তাহলে এইচ সমানুপাতিক, এইচ সমানুপাতিক চিহ্ন বা ভ্যারিসাস আর। এরপর এটা 3 নম্বর সূত্র, যদি কোনো পরিবাহের রোধ আর নির্দিষ্ট পরিমাণ হয় আর এবং তড়িৎ প্রবাহ মাত্রা আই এটাও নির্দিষ্ট পরিমাণ হয় এবং অপরিবর্তিত থাকে, তাহলে উৎপন্ন তাপ টাইমের সঙ্গে সমানুপাতিক হবে। আচ্ছা, এগুলো আমি এক কথায় বলার চেষ্টা করছি। দেখো, সবার প্রথমে হচ্ছে আই, আই মানে আমরা কি বললাম, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। আচ্ছা, এখানে জুল মোট 4টে বিষয় নিয়ে আলোচনা করেছে, বলেছে যে একটা পরিবাহী থাকবে, যে কোনো একটা পরিবাহী, একটা কারেন্টের তার হতে পারে, একটা ফ্যান হতে পারে, তাহলে তড়িৎ যে কোনো একটা পরিবাহীকে আমরা কি বলবো, আর। রেজিস্ট্যান্স রোধ বলবো আমরা, ফ্যান কি রেজিস্ট্যান্স, তাই তো, ওই বাল্ব জ্বলে, বাল্বগুলো কি রোধ, একটা হয়ে গেল আর। তড়িৎ প্রবাহ হবে, তাহলে সেটা হচ্ছে আই, নির্দিষ্ট সময় ধরে প্রবাহ হবে, সেটা হচ্ছে টি, এবং তড়িৎ প্রবাহ হলে ফ্যান কি হয়ে যাবে, গরম, সেটাকে বলবো আমরা কি এইচ, হিট। এবার আমরা যা কিছু সম্পর্ক বার করবো, কার সঙ্গে বার করব, হিটের সঙ্গে বার করবো। প্রশ্ন হচ্ছে হিট নিয়ে এত আলোচনা কেন হচ্ছে, কারণ কারেন্ট এত কষ্ট করে তৈরি করা হচ্ছে, কিন্তু কারেন্টের যন্ত্রপাতি যা ব্যবহার করছে ম্যাক্সিমাম শক্তি লেগে যাচ্ছে হিট,
তৈরিতে কিসে লাগছে? কারেন্ট থেকে, তড়িৎ থেকে তৈরি হচ্ছে গরম, উষ্ণতা তৈরি হচ্ছে। যদি উষ্ণতা তৈরি না হতো তাহলে কি হবে? আমরা তড়িৎ শক্তি আরো বেশি ব্যবহার করতে পারতাম। দেখো যে আগেকার দিনে হতো কি, মোবাইল খুব গরম হয়ে যেত, একটুখানি গেম খেলে একদম হাত দিয়ে ধরা যেত না, এরকম হয়ে যেত গরম। ফলে কি হতো, ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যেত, তাই না? কিন্তু আজকের দিনে কি হয়েছে, ওর ভেতরে কিছু টেকনোলজি লাগানো হয়েছে যাতে মোবাইল হিট হচ্ছে কম, মোবাইল কম হিট হচ্ছে, ফলে কি হচ্ছে, ব্যাটারি বেশিক্ষণ যাচ্ছে, তাই না? তাহলে এটাই বলছে, মোবাইলের মধ্যে পাখা লাগানো থাকে। ওসব হয় না, ফালতু কথা। ল্যাপটপে যে পাখা চেঞ্জ করে পাখা ওটা চালিয়ে তা ওটা ল্যাপটপ কোথায়, ল্যাপটপ এত বড় কোথায়, মোবাইল এইটুকুনি, এদের মাথায় বুদ্ধি না অন্য কিছু। ল্যাপটপের ভিতরে পাখা কথা বলতে রাখি। আর একটা পাখা হ্যাঁ তলায় থাকে, ল্যাপটপের তলায় লাগাতে হয় একটা পাখা স্ট্যান্ড থাকে, আমি জানি। এটা কত বড় জিনিস। হ্যাঁ মোবাইলও হয়, যারা গেম টেম খেলে তারা দেখি মোবাইল পেছনে একটা কুলিং সিস্টেম থাকে, ওটা ফ্যান থাকে না, এটা চুম্বকের মতো আঠা দিয়ে আটকাতে হয়, ওটা হিট সিঙ্ক বলে। আর এটা জলের দিকে চুবিয়ে রাখতে হয়, এটা মোটর চলে, জল ট্রান্সফার করে, জলটা আস্তে আস্তে গরম হয়, মোবাইল ঠান্ডা থাকে, এই তো। ঠিক আছে, তাহলে কি পেলাম, জুল কটা জিনিস নিয়ে আলোচনা করার কথা বলো, বলো? 4টে। সবার প্রথমে, যেটা হচ্ছে কারেন্টের বৈদ্যুতিক যন্ত্র, সেটা হচ্ছে আর রোধ। বৈদ্যুতিক যন্ত্র রোধ, আই মানে প্রবাহ মাত্রা, টি মানে টাইম, এইচ মানে হিট। মানে তড়িৎ পরিবাহীর মধ্যে, রোধের মধ্যে দিয়ে কারেন্ট গেলে কি হবে, উষ্ণতা তৈরি হবে। এবং উষ্ণতার সঙ্গে তিনি যত রাজ্যের সম্পর্ক তৈরি করলেন, তিনি কি বললেন? তিনি বললেন যে যদি রোধের পরিমাণ এবং সময়ের পরিমাণ নির্দিষ্ট থাকে, রোধ আর সময় যদি নির্দিষ্ট থাকে, তাহলে সেটা আই মানে প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক হবে। 2 নাম্বার, যদি প্রবাহ মাত্রা এবং সময় টাইম নির্দিষ্ট থাকে, সেটা রোধের সঙ্গে সমানুপাতিক হবে। যদি প্রবাহ মাত্রা এবং রোধ এবং প্রবাহ মাত্রা নির্দিষ্ট থাকে, সেটা সময়ের সঙ্গে কি হবে, সমানুপাতিক হবে। হয়েছে, এটা কার সূত্র? জুলের। তাহলে এই তিনটাকে একসঙ্গে নিলে আমরা কি বলতে পারি, যৌগিক ভেদের শর্ত অনুসারে এইচ ভ্যারিসাস আই স্কোয়ার আর টি বলতে পারবো। ঠিক আছে, এইচ ভ্যারিসাস আই স্কোয়ার আর টি। আচ্ছা এবারে জিনিস দেখো তো, এখানে আই স্কোয়ার মানে কটা হয় বলো তো? দুটো হয়। আচ্ছা আমরা পড়েছিলাম না ভি সমান সমান আই আর, ভি সমান সমান আই আর, ভি কি ছিল? ভোল্টেজ মানে বিভব পার্থক্য। তার মানে আমি এইচ এর সঙ্গে এই আই আরটা তুলে নিয়ে ভি বসাতে পারি। কি লিখবো, এইচ সমানুপাতিক ভিআইটি বলা যেতে পারে। আচ্ছা আইভিটি বা যেটা বইয়ে থাকবে সেটা তোমরা লিখে দেবো, বলা যাবে কি যাবে না? কোথায় আছে বলে? আচ্ছা দেখো ভালো করে আছে। আচ্ছা এবার আরেকটা জিনিস দেখো, বইতে আরেকটা জিনিসও বলেছে, বইতে জিনিসটাকে এইভাবে বলেছে, দেখো বইতে এইভাবে বলেছে, বইতে বলেছে যে এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি, এটা আছে। আমরা জানি কি ভি সমান সমান কি আই আর, ভি সমান সমান কি আই আর। তাহলে বইতে করেছে কি, উপরে আর স্কোয়ার দিয়ে নিচে একটা আর দিয়ে ভাগ করে দিয়েছে। বইতে কি করেছে, উপরে একটা আর গুণ করে নিচে একটা আর দিয়ে ভাগ করে দিয়েছে। তাহলে ভি সমান সমান যদি আই আর হয়, তাহলে ভি স্কোয়ার মানে কি হবে, আই স্কোয়ার আর স্কোয়ার। তাহলে আই স্কোয়ার আর স্কোয়ারের জায়গায় আমি ভি স্কোয়ার বসাতে পারবো, পারবো। তাহলে এইচ সমানুপাতিক কি পেলাম, ভি স্কোয়ার টি বাই আর। কোনটা? আচ্ছা এখানে ভিআইটি, ভিআইটি পেয়েছি তো, এই আই এর সঙ্গে একটা আর গুণ করে তাহলে একটা আর ভাগ করে দাও, এই আই আর মিলে একটা ভি হবে, তাহলে ভি স্কোয়ার হবে। এটা একবারে সিম্পলিফিকেশন করে দেখালাম, একই জিনিস। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসবে যে এইটুকুনি ছিল, এইটুকুনি বোরিং পার্ট হয়েছে, জুল অনেক করেছে, মাথা খেয়ে নিয়েছে সূত্র মুদ্র দিয়ে। এবার বসেছে কাজে কোথায় লাগে, সূত্র লিখতে বললে ওই তিনটে সূত্র লিখতে হবে। তাহলে শুধু তিনটে লেখার পর ওটাকে কি এরকম করে দেখাতে হবে নাকি শুধু লিখে ছেড়ে দেবো? কোনটা? না জুলের সূত্রের গাণিতিকগুলো তোমাকে লিখতে হবে, এইচ সমান সমান ভি স্কোয়ার টি বা বাই আর, এটা লিখতে হবে। ঠিক আছে, ওই এক নং সমীকরণ থেকে পাই। হ্যাঁ 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 লিখতে হবে। কি হয়েছে, ভৌতবিজ্ঞানটা কি আছে বলতে? ভৌতবিজ্ঞান আবিষ্কার হয় করেনি, এমনি এমনি হয়ে গেছে অটোমেটিক্যালি। এটা একটু বেকার থাকবে। দেখতে জীববিজ্ঞান অনেক দেখো যদি সাবজেক্ট বেকার লাগে তুমি বেকার বলতে পারো, কিন্তু ভৌতবিজ্ঞান ছাড়া আজকে তুমি অচল। ওই হাতে ঘড়ি পড়ে আছো না, ভৌতবিজ্ঞানের দান ওটা। জামা প্যান্ট পরে আছো, ভৌতবিজ্ঞানের দান, পড়বা না। ঠিক আছে, মানে তুমি হ্যাঁ বলতে পারো সাবজেক্ট খারাপ, কিন্তু ভৌতবিজ্ঞান ছাড়া আজকে যুগ চলবে না। এই ফ্যান, এটাকে বললাম রোদ, তাহলে ফ্যান চালানো বন্ধ করে তোমার জঙ্গলে গিয়ে থাকতে হবে ভৌতবিজ্ঞান ছাড়া।
জামা প্যান্ট কিসে তৈরি হয়? মেশিনে। মেশিন কিসে চলে? কারেন্টে। পায়েও চলে তো। পায়ে চলে যুগ শেষ, তাহলে শাড়ি পরতে হয়। হ্যান্ডলুমে শাড়ি আর গামছা হয়, হ্যাঁ ওই দুটো পরতে পারো। ঠিক আছে, খুব মুশকিল, চলবে না, ভৌত বিজ্ঞান ছাড়া দিন চলবে না। আগেকার দিনে আমরা পাতা পরে ঘুরে বেড়াতাম। এই জন্য না, এই জন্য ভৌত বিজ্ঞানে যারা পড়াশোনা করে, মানে বিশেষ ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে, তাদের একটু ভবিষ্যৎটা বলে উজ্জ্বল হয়। ঠিক আছে। ওরা পাগল হয়ে যায়। পাগল তো কেউ হয় না। এই যে আমাদের এখানে দুটো বিজ্ঞানী আছে, ওই কাজ কেমন না থাকে সবসময় পাগলের মতো। আচ্ছা ঠিক আছে, আসলে ওদের ওদের চিন্তা ভাবনার সঙ্গে তোমরা ম্যাচ করতে পারবে না, যাই হোক বাদ দাও। আচ্ছা সর্বপ্রথম চলে আসি যে বিভিন্ন গৃহস্থলীর কাজে ব্যবহৃত তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের ব্যবহার। সবার প্রথমে বাল্ব, সর্বপ্রথমে বাল্ব কে আবিষ্কার করেছিল? থমাস এডিসন, তাই তো? ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে এই নামটা বলো। থমাস এডিসন, 1000 বার ট্রাই করার পরে একবার করেছিল আর কি, ঠিক আছে, বলা হয় এরকম। আচ্ছা 2 নাম্বার হচ্ছে কি বলতো, বাল্বে যদি আমরা ছবি আঁকি, কি হয় বাল্বে? উপরে একটা খোলক থাকে এরকম, তার নিচে একটা প্যাঁচ থাকে, কিসের প্যাঁচ থাকে? ব্যস্ত থাকলে এটা কাটা। হ্যাঁ অনেক, আমাদের এখন তো কাটা দেওয়া থাকে, তাই না? তাহলে এখন হয় কি, এই যে বাল্বের মধ্যে কি থাকে, দুটো ডান্ডা থাকে, তার উপরে একটা স্প্রিং এর মতো থাকে, কারেন্ট জুড়ে দিলে এটা এখান থেকে আলো তৈরি হয়, তাই তো? এটা তো এই লাল হয়ে যায়। হ্যাঁ, লাল হয়ে যাবে। তাই ব্যাপারটা হচ্ছে এই, এটাকে বলে ফিলামেন্ট। কি বলা হয়? ফিলামেন্ট। আচ্ছা ফিলামেন্ট, দেখো ফিলামেন্টের বৈশিষ্ট্য কি, কারেন্ট দিলে ওটা উত্তপ্ত হয়, উত্তপ্ত হলে কি তৈরি করে? আলো তৈরি করে, ঠিক আছে। আচ্ছা এবার প্রবলেম আছে কতগুলো। প্রবলেম হচ্ছে যে এই বাল্বের যে তারটা, সেটা তৈরি হয় কি দিয়ে? কে পারবে বলতে? কি দিয়ে? টাংস্টেন না, টাংস্টেন। কি দিয়ে? টাংস্টেন দিয়ে ফিলামেন্ট তৈরি করা হয়, হয়েছে। এর বৈশিষ্ট্য হচ্ছে কি, এরা একটু এর রোধ হচ্ছে উচ্চ, রোধ কেমন? উচ্চ রোধ, ভয়ঙ্কর রোধের, মানে কারেন্টকে যেতেই দেবে না এমন ভাব হয় কি, তাই জন্য প্রচুর হিট তৈরি হয়, এত হিট তৈরি হয় এটি কি হয়, উত্তপ্ত হয়ে আলো দিতে থাকে, হয়েছে। কিন্তু এর প্রবলেম হচ্ছে যে যদি এই বাল্বের এই কাঁচটা ক্র্যাক করে যায়, তাহলে বাতাস থেকে কি ঢুকে যাবে? অক্সিজেন। অক্সিজেনটাই ঢুকবে, এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এটাকে নষ্ট করে দেয়। ওই জন্য বাল্বের ভেতরে নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়। সেটা কি নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ কি হতে পারে? আর্গন, জেনন, রেডন, নিয়ন ইত্যাদি, তাই না? হ্যাঁ, ক্রিপ্টন। এবার দেখবো যে মেনলি এটার মধ্যে আর্গন ব্যবহার করা হয়, সাধারণত আর্গন ব্যবহার করা হয়, কারণ আর্গন কারোর সঙ্গে বিক্রিয়া করে না। এবার দেখো যে ওই এরকমই দেখবো যে ওই বড় বড় হ্যালোজেন হয় না, 1000 ওয়াটের হয় না, সেগুলো থেকে কালারফুল হয়, গোলাপি কালার, সবুজ কালার, এমনকি টিউবলাইটও বাজারে পাওয়া যেত, ওই বাল্বের টিউবলাইট সবুজ কালারের, গোলাপি কালারের, দেখেছো কোনোদিন? দেখেছো? হ্যাঁ, মেলায় নাগরদোলায় লাগায়, বিভিন্ন কালারের টিউবলাইট লাগায় না, এখন এলইডি লাগাচ্ছে, যাই হোক। আর ঠিক আছে, হয়েছে 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 হয়েছে, লাগাই তো কিছু হয়েছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে তার মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের গ্যাস উত্তপ্ত হলে বিভিন্ন রকমের আলো প্রদর্শন করতে পারে। কি? এই বাল্বের মধ্যে গ্যাসটা ভরে। হ্যাঁ, গ্যাসটা বেরিয়ে যায় না। কোকা কোলার বোতলের মধ্যে গ্যাস ভরে তো, তা বেরিয়ে যায় এমনি এমনি। এই রিংটি সোলে গ্যাস কি ভরে কি করে পাইতেছে? আরে ওটার মধ্যে তো টেকনোলজি আছে, নাহলে কি হলো? তাহলে কতগুলো জিনিস আমরা এই বাল্বের মধ্যে আলোচনা করলাম। কি? বাল্বের যে অংশ আলোকিত হয় তার নাম ফিলামেন্ট, তাই তো? ফিলামেন্ট স্প্রিং এর মতো করে রাখা হয়, কারণ আমরা জানি কোনো তারকে যদি স্প্রিং এর মতো আকারে পেঁচাই, তার রোধ আরো কি হয়ে যায়? বেড়ে যায়। আচ্ছা এরপরে কিন্তু বর্তমানে যে ফিলামেন্ট ব্যবহার করা হচ্ছে সেটা টাংস্টেনের পরিবর্তে একটা সংকর ধাতু ব্যবহার করে, জানা হচ্ছে উলফ্রামাইট। কি বলছে? এই না না হ্যাঁ ঠিকই বলছে, উলফ্রেমাইট। কি বলছে? উলফ্রেমাইট। মানে টাংস্টেনের তো আগে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে ব্যবহার করছে কি? উলফ্রেমাইট। এবার উলফ্রেমাইট কোন কোন ধাতু দিয়ে তৈরি পরীক্ষায় আসবে? প্রথম হচ্ছে টাংস্টেন দিয়ে তৈরি করা হচ্ছে, প্রথমত টাংস্টেন কি থাকে? টাংস্টেন। তারপরে হয়তো শক্ত ধাতু লোহা, তারপরে ম্যাঙ্গানিজ, লোহা, তারপরে ম্যাঙ্গানিজ। তিনটা একসাথে মিশিয়ে করে হ্যাঁ হ্যাঁ, এই তিনটে মিশিয়ে তৈরি করা হলো কি? সংকর। হ্যাঁ সংকর ধাতু। এর নাম কি? উলফ্রামাইট। কি বলছে? উলফ্রেমাইট। উলফ্রেমাইট, বোঝা গেল? তাহলে আগে কি ব্যবহার করা হতো? টাংস্টেন। এখন কি ব্যবহার করা হচ্ছে? উলফ্রেমাইট। এর মানে কি? এর নাম। তারটা তো ভালো হয়। তারটা হচ্ছে আরো উচ্চ রোধ বিশিষ্ট হয় এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়। উইন্টারে টুকা লাগে তো কেটে
হ্যাঁ, এবার ওটা লাইট জ্বালানোর জন্য, যুদ্ধ করার জন্য তো বানানো হয়নি। কি অবস্থা। আচ্ছা এবার চলেছে ইলেকট্রিক হিটার। ইলেকট্রিক হিটার কে কে দেখেছে? ইলেকট্রিক হিটার দেখেছি দেখেছো সিংচানে? রান্নাও করাটাও দেখি। এই যে এটা হচ্ছে ইলেকট্রিক হিটার, রান্নাও করেছি। রান্না করেছো। দেখবে যে আগেকার দিনে মানে প্রথম ইন্ডাকশন উঠেছিল আমাদের এখানে, এই যে ওই ইন্ডাকশন দেখেছি। দেখেছো না ইন্ডাকশন? তাহলে ইন্ডাকশনের আসল কাজ হচ্ছে, হিটারের তারটা কি তার দেওয়া থাকে? হিটার হয়েছে ইন্টেলের নাইক্রোম তার থাকে, নাইক্রোম। ওর মধ্যে থেকে বাজে গেছে। গ্যাস কেন বেরোবে ওটা? আচ্ছা ও দেখো নাইক্রোম তারের ব্যাপারটা হচ্ছে কি বলতো, নাইক্রোম তারের উচ্চ রোধ বিশিষ্ট কুপরিবেশ। আচ্ছা এবার হয় কি, নাইক্রোম তারকে রাখা হয় কি বলতো, একটা চীনা মাটির পাত্রের মধ্যে রাখা হয়, যেটা অত সহজে গরমে ফেটে যায় না। যদি এমনি মাটির ভাঁড়ের মধ্যে রাখতো তাহলে মাটির ভাঁড় ফেটে যেত। তাহলে চীনা মাটিতে একটা বিশেষ ধরনের মাটি তৈরি করা হয়। না না ওটা নাম, ওটা জাস্ট নাম। ঠিক আছে, তাহলে ওর মধ্যে কি হয়, নাইক্রোম। আচ্ছা নাইক্রোম কিন্তু একটা সংকর ধাতু, যেটা তৈরি করা হয় এনআই মানে নিকেল, লোহা আর ক্রোমিয়াম দিয়ে। তাহলে সুদীপ কি বললাম, নাইক্রোম কি কি দিয়ে তৈরি করা হচ্ছে? না এফিসিয়া। সিআর না, কি কি নিকেল, এনআই মানে নিকেল, সিআর মানে ক্রোমিয়াম। ক্রোমিয়াম, আর এফি মানে লোহা। এই তিনটে মিলিয়ে একটা সংকর ধাতু তৈরি করা হয় যার রোধ উচ্চ এবং গলনাঙ্কও উচ্চ। সেই ধাতুর নাম কি? নাইক্রোম। ঠিক আছে, চীনা মাটি পুরো থেকে আসে। দেখো ফালতু কোশ্চেন করবো না, ঠিক আছে? তাড়াতাড়ি করো তো। আর যদি বলতেই হয় খাতায় লিখে রাখো কোশ্চেন, ঠিক আছে? বাজে কোশ্চেন করার প্রয়োজন নেই। আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে কি, যখন এই যে নাইক্রোম তারে কুণ্ডলী থাকে এক গাদা, এরকম কুণ্ডলী থাকে, যখন দুদিক দিয়ে কারেন্ট দেওয়া হয় বিদ্যুৎ, এটা কি হয়ে যায়, উত্তপ্ত হয়ে লাল হয়ে যায়, কিন্তু আলো প্রদর্শন করে না। মানে প্রচুর যে আলো দিচ্ছে টাংস্টেনের মধ্যে সেরকম আলো দেয় না, কিন্তু ভীষণ গরম হওয়ার ফলে কি হয়ে যায়, এটাকে যদি আমি একটা ওই গোলাকার পাত্রের মধ্যে নির্দিষ্টভাবে রাখতে পারি, তাহলে এর উপরে আমি কি রাখতে পারবো, বাটি যদি রাখি, তাহলে বাটির জলও গরম হয়ে যাবে আস্তে আস্তে। বাটির মধ্যে জল দেওয়া, তাই না? রান্না বান্না করা যেতে পারে। এবার চলে যে ইলেকট্রিক ইস্ত্রি। এই যে ইলেকট্রিক ইস্ত্রিতে কোন তার ব্যবহার করা হবে, নাইক্রোম না টাংস্টেন? নাইক্রোম। তাহলে নাইক্রোম তার ব্যবহার করা হয় কিভাবে, ভালো করে শুনবে। ইলেকট্রিক ইস্ত্রি, দেখো কারেন্ট যার মধ্যে দিয়ে আছে সেখানে তো তড়িৎ আছে, শক লাগা হয়, কিন্তু এই ইস্ত্রিতে তো শক লাগে না, কেন? তাতাল দেখেছো, তাতাল ঝালাই দেয়, তাতালের মধ্যে নাইক্রোম তার থাকে। না প্লাস্টিকের না, ওটা স্টিলের তৈরি হয়। ব্যাপারটা হচ্ছে কি, যে পাইপ থাকে, মনে করি এটা পাইপ, ঠিক আছে, এর মধ্যে নাইক্রোম তারের কুণ্ডলী দেওয়া হয়। এটা পাইপ, স্টিলের পাইপ, ধরো মানে কেটে দেখাচ্ছি, ভেতরে ঢাকা থাকলে তো দেখতে হবে না। এর মধ্যে অভ্র দেওয়া থাকে, এর মধ্যে গুঁড়ো গুঁড়ো বালির মধ্যে কি দেয়, অভ্র। অগ্রণীর সাথে হয়। অভ্র দিয়ে কি হয়, ঝালাই হয় না। এটা হচ্ছে মনে করো এই যে পাইপ, একটা পাইপের মধ্যে মনে করো নাইক্রোম তারের স্প্রিং দিয়ে ঝোলানো হয়েছে, এখান দিয়ে দুটো দুটো তার বার করে না, এটা এর উপরে টুপি লাগানো থাকে, এর উপরে ছোচালো টুপি লাগানো থাকে, যার মাথাটা ছোচালো হয়। বুঝতে পেরেছো? ভালো করে খুলে টুলে দেখবা আছে। আর তাহলে এই যে ভেতরের যে অংশটা, এর মধ্যে কি থাকে, নাইক্রোম তার আর কি দিয়ে ভর্তি করা থাকে, এটা অভ্র। এবার হচ্ছে অভ্র দেয় কেন, অভ্র হচ্ছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, আর দুই নম্বর হচ্ছে অভ্র হচ্ছে তড়িতের কি হয়, কুপরিবাহী। ফলে কি হয়, এই যে স্টিল আছে যেটা, এই স্টিলটা কি হয়, গরম তো হবেই, সঙ্গে কারেন্ট ধরবে না। বুঝতে পারলাম? ঠিক আছে, এভাবে তাতাল তৈরি করা হয়। এই যে তাতাল ইটা এগুলো তো সেই দুটো কোশ্চেন করার লাস্টে একটা টাইম দেবো তোমাকে, এখন আর করতে হবে না। আচ্ছা এবার চলে এসেছি হচ্ছে ফিউজ তার। বলবো তো ওটা। আচ্ছা ফিউজ তার, এটা হচ্ছে আমাদের ফিউজের পাতি। পাতি কি দিয়ে তৈরি করা হয় ফিউজের? চীনামাটি। এর উপরে স্ট্যান্ড থাকে যাতে একটা গোল্লা ছিদ্র থাকে, যদিও দুটো করে স্ট্যান্ড থাকে, না হ্যাঁ লোহা থাকে, অনেক সময় পিতলও থাকে। তো এখানে আমরা কি করি, ফিউজ তারটাকে জড়িয়ে দিই, স্ক্রু থাকে। অনেক সময় স্ক্রু থাকে, জড়িয়ে দিই, তাহলে দেখা যায় কি কারেন্ট প্রবাহিত হতে পারে। আমি নিচু করে দিচ্ছি, অসুবিধা কি কিছু আছে, তো হয়তো। যে যেমন ডাকে। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে ভালো কথা, ফিউজ তার সার্কিট বোর্ডে কেন লাগানো হয়? 10টা বাজে, আমি বলে দিলাম ফিউজ তার সার্কিট বোর্ডে কেন লাগানো হয়। তাতে এই বোর্ডে যদি কোনো প্রবলেম হয় ফিউজ তারটা কেটে গিয়ে বোর্ডে না বোর্ডে কোনো প্রবলেম, যদি তারে অতিরিক্ত লোড থাকে তাহলে তামার তার কি হয়ে যায়, যদি পুড়ে যায়, কেটে যায় না, তামার তার যদি পুড়ে যায় তাহলে কি হবে, পুরো ওয়্যারিং আবার চেঞ্জ করতে হবে, ইলেকট্রিক যন্ত্রপাতিও নষ্ট হতে পারে, তাই না? তো করা হয় কি, ফিউজ তারটা করা হয় কি, দেখো যখন কারেন্ট প্রবাহিত হচ্ছে তারের মধ্যে দিয়ে, তার গরম হবে কি হবে না, হবে। এখন ব্যাপারটা হচ্ছে তামার তারও গরম হবে,
ফিউজ তারও গরম হবে। এখন মনে করো তামার তারের গলনাঙ্ক মোটামুটি 900°C উপরে, ভালো করে শুনবা, তামার তারের গলনাঙ্ক 900°C উপরে, আর এই ফিউজ তারের গলনাঙ্ক মনে করো যে 500°C কাছাকাছি। বোঝা গেল? তাহলে এখন মনে করো সার্কিটে প্রচুর প্রেসার আছে, প্রচুর যন্ত্রপাতি চলছে, তামার তারও গরম হয়েছে, ফিউজ তারও গরম হয়েছে। ফিউজ তার যেই 500°C পৌঁছাবে, এটা কি হয়ে যাবে, মাঝখান থেকে গলে যাবে, আর যেই গলে যাবে কারেন্ট প্রবাহ কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এখন মনে করো হ্যাঁ বলো, নতুন তার লাগাতে হবে না? এবার ফিউজ যখন কেটে যাবে মানুষ কি বুঝতে পারবে, আমার তারে কি ছিল, প্রচুর লোড ছিল, তাহলে লোড এবার কি করতে হবে, কমাতে হবে। বর্তমানে এমসিবি আছে, এটা কি বলতো, আমি সেই ওই পুরোনো যুগের কথা বলছি, এখন সবার বাড়িতে এমসিবি থাকে। আচ্ছা, এইবার প্রবলেম হচ্ছে যে এই যে তারটা, এমন কোনো ধাতু পাওয়া যাচ্ছিল না যেটার জন্য নির্দিষ্ট গলনাঙ্ক পাওয়া যায়। এই জন্য এই যে ফিউজটা যেটা ব্যবহার করা, এটাকে একটা সংকর ধাতু হিসেবে ব্যবহার করা হয়। এগুলো 3-4টে ধাতু মিলে তৈরি করা হয়, তাই না? কি না, লোহা তো দেওয়ার কথা না, সীসা আর টিন, টিন আর সীসা, টিন আর সীসা। ব্যাপারটা হচ্ছে সীসা, প্রথম দিকে না সীসা দেওয়া হতো। এবার সীসা ব্যাপারটা কি বলতো, সীসা মনে করো হাত দিয়ে ঘষলেই গলে যাওয়ার পরিস্থিতি, কারেন্ট গেলে খুব তাড়াতাড়ি গলে যায়। এবার ওর সঙ্গে একটুখানি শক্ত ধাতু টিন এসএন মেশানো হলো, মেশানোর ফলে কি তৈরি হলো, একটা ধাতু পাওয়া গেল যেটা কেমন, স্বল্প গলনাঙ্ক বিশিষ্ট। বুঝতে পেরেছো? কারেন্ট পরিবহন করবে কিন্তু গলনাঙ্ক কি ওর কম, যে একটু গরম হবে সে ওটা কি হয়ে যাবে, গলে যাবে। ফিউজ তারের রোধ বেশি হয়, ফিউজ তারের রোধ বেশি হয়। এবার চলে আসি তড়িৎ ক্ষমতা কিলোওয়াট বিওটি ঘন্টা, মানে বাড়ির মিটারে যেসব ভাবে কারেন্ট ওঠে সেই রিডিং আমরা নেওয়া শিখবো। পেজ নাম্বার 72, 72 আচ্ছা, এবার চলে যাবো তড়িৎ ক্ষমতা। মনে করো কোনো তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে নির্দিষ্ট সময় ধরে তড়িৎ শক্তি গেল, ঠিক আছে? বলছে কি কোনো তড়িৎ যন্ত্রের সময়ের সাপেক্ষে বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হারকে বলে তড়িৎ ক্ষমতা। মানে কারেন্টের যে আমাদের বাড়িতে মিটার থাকে, তাতে একবার লাইট জ্বলা, মানে লাল লাইট একটা জ্বলে, মানে কি 1 ইউনিট কমপ্লিট হওয়া। তাহলে 1 ইউনিট মানে কি বোঝায়, মানে 1 একক বিদ্যুৎ ক্ষয় হয়েছে, তাই তো? আজকে পড়াবো, এখন এই বিষয়টি আছে, শুনবো। তারপর বিষয়টা হচ্ছে কি, তাহলে একক পরিমাণ শক্তি ব্যয়ে নির্দিষ্ট সময় ধরে একটা যন্ত্র চলে, সেটাকে কি বলা হচ্ছে, ওই যন্ত্রের শক্তি ব্যয়ের তড়িৎ ক্ষমতা। বোঝা গেল? আচ্ছা, এবার তড়িৎ ক্ষমতাকে আমরা কি দিয়ে প্রকাশ করব, ক্ষমতাকে আমরা ডাব্লু দিয়ে প্রকাশ করব। ক্ষমতাকে আমরা ডাব্লু, কাজ যতটা করতে পারি সেটাই ক্ষমতা, তাহলে ডাব্লু দিয়ে প্রকাশ করব। এবার ডাব্লু সমান ভিআইটি, ডাব্লু সমান ভিআইটি, ভি মানে ভোল্টেজ তড়িৎ প্রবাহ, আই মানে ভোল্টেজ মানে বিভব প্রভেদ, আই মানে তড়িৎ প্রবাহ, টি মানে সময়। হয়ে গেছে? আচ্ছা, এবার শোনো এটা কি করে এলো, ডাব্লু সমান ভিআইটি, এই জিনিসটা কিভাবে এলো? ক্ষমতার ইংরেজি কি? ক্ষমতার ইংরেজি পাওয়ার। ঠিক আছে, তাহলে তোমাদের আগের পৃষ্ঠায় তো প্রথমে যেটা পড়েছিলাম তড়িৎ শক্তি, ঠিক আছে, সেটাকে আমরা ডাব্লু তে প্রকাশ করেছিলাম। তাহলে এখন ডাব্লুর সঙ্গে পাওয়ারের সম্পর্ক কি, ডাব্লুর সঙ্গে পাওয়ারের সম্পর্ক, এটা আমাকে যাচাই করতে হবে। ব্যাপারটা হচ্ছে পাওয়ার মানে কি বলতো, নির্দিষ্ট ক্ষমতা সম্পন্ন যন্ত্র কত সময় ধরে চললো, নির্দিষ্ট ক্ষমতা সম্পন্ন যন্ত্র কত সময় ধরে চললো, মানে যখন আমরা এই যে তড়িৎ শক্তির সঙ্গে সময়ের সম্পর্ক নির্ণয় করব, সেটাকে আমরা কি বলবো, পাওয়ার, শক্তি। বুঝতে পারলাম? মানে মনে করো ষাঁড়ের গায়ে খুব জোর, কিন্তু ষাঁড় একবার গুঁতো মারার পরে শুয়ে পড়ে, ঘুম পেয়ে যায় ওর, তাহলে আর ওর কত শক্তি হলো? ওরে হাসছে দেখো, হি হি হি। ওই দেখো, ও দূরবীন দিয়ে দেখছে আমি এত দূরে। আচ্ছা আচ্ছা, তড়িৎ শক্তিকে আমরা কি বলবো, তড়িৎ শক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করব, ডাব্লু দিয়ে প্রকাশ করব। ডাব্লু সমান ভিআইটি, এটা আমরা আগে প্রমাণ করেছি, হয়েছে? এবার চলেছি পাওয়ারে। পাওয়ার মানে কি, শক্তি, পাওয়ার মানে শক্তি। আচ্ছা, শক্তি আমরা কিভাবে প্রকাশ করব, তড়িৎ শক্তি যত সময় ধরে ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো, ক্ষমতা। হয়েছে? আচ্ছা আচ্ছা, ক্ষমতা বলো তো বিদ্যুতের হয় না কোনো যন্ত্রের হয়? যন্ত্রের ক্ষমতা হবে, ঠিক আছে। এবার চলেছে তড়িতের একক, তড়িতের একক ভিআইটি। ওকে, বলছে যে তড়িৎ বর্তনীর কোনো অংশে, মানে
তড়িৎ বর্তনী কেমন হয় দেখতে? ব্যাটারি, রোধ, তড়িৎ বর্তনী হয়ে গেল। বলছে কি তড়িৎ বর্তনীর কোনো অংশে 1 ভোল্ট বিভব প্রভেদে, 1 ভোল্ট বিভব প্রভেদে মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যায়, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হচ্ছে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যায়, তড়িৎ প্রবাহের একক হয়েছে। তাহলে সেক্ষেত্রে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো? 1 ডাব্লু, মানে 1 ওয়াট। কি বলা হবে? 1 ওয়াট। কি বললাম? কোন তড়িৎ পরিবাহের মধ্যে দিয়ে যদি বিভব প্রভেদ 1 ভোল্ট হয়, বিভব প্রভেদ 1 ভোল্ট হয়, তাহলে তার মধ্যে দিয়ে যদি আমি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠাতে চাই, এবার অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মানে কি বলেছিলাম? পজিটিভ আয়নকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া বলেছিলাম। তাই সেইটা করতে কত বলেছি? 1 অ্যাম্পিয়ার পরিমাণ করতে যে ক্ষমতার প্রয়োজন তাকে আমরা কি বলবো? 1 ওয়াট, 1 ডাব্লু। এখন ওয়াটটা কেমন বলতো? কিলো হেক্টর ডেকামিটার মনে আছে তো? কিলো হেক্টর ডেকামিটার। এবার মিটারের জায়গায় আমরা লিটার বসাতাম, মিটারের জায়গায় আমরা গ্রাম বসাতাম, কিলো হেক্টর ডেকাগ্রাম, 1 গ্রাম 2 গ্রাম, আবার 1 কিলোগ্রাম 2 কিলোগ্রাম। তাহলে এখানে ওই কিলো হেক্টর ডেকার জায়গায় এবার আমরা কি বসাতে পারবো? ওয়াট। কি বসাতে পারবো? ওয়াট। ওয়াট। তাহলে বলো তো 1 কিলোগ্রাম মানে কত গ্রাম? ওয়াট কোথা থেকে গেল? গ্রাম, আলু মাপছি। 1000 গ্রাম। তাহলে 1 কে ডাব্লু, 1 কিলো ওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট। 1 কিলো ওয়াট মানে 1000 ওয়াট। ওরে বাবারে, কি হয়? কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, মিটার, লিটার, ওয়াট, হ্যাঁ, ডেসি, সেন্টি, মিলি। বুঝে গেলাম ওয়াট কোন পজিশনে আছে। দেখো কি গ্রাম, মিটার, লিটার, ওয়াট এই ছোটবেলায় পড়েছো। কিলোগ্রাম, ডেকাগ্রাম ওই জায়গাটার কথা বলছি। মানে কিলো, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম ছোটবেলায় পড়েছো ওই জিনিসই, মানে এখানে থাকবে। কি হয়েছে? ঝুলে যাওয়ার পরে কিছু নেই তো, হাতে লেখা নাও তো, কমেন্ট করে কোনো লাভ নেই। ঠিক আছে, ব্যাপার হচ্ছে তুই পড়োনি ছোটবেলায়, কি করেছো তাহলে? হ্যাঁ করেছো। তাহলে বলো তো 1 কিলোওয়াট মানে কত হেক্টোওয়াট? 1 কিলোগ্রাম মানে কত হেক্টোগ্রাম? বল, এটুকুনি বলতে পারলেই হবে। 10। ঠিকই বলেছো, বাহ খুব ভালো। আচ্ছা তাহলে একটা জিনিস পেলাম, তড়িৎ ক্ষমতার একক কি? তড়িৎ ক্ষমতার একক ওয়াট, বুঝে? এরপরে চলে আসবো যে তড়িৎ শক্তির একক। তড়িৎ শক্তির ইংরেজি পাওয়ার। শক্তির ইংরেজি পাওয়ার। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যখন এটা যে ক্ষমতা, তাহলে ক্ষমতার সঙ্গে মানে ক্ষমতার সঙ্গে যখন সে কোনো কাজ করে, কাজ করতে কি লাগবে? সময়। শক্তিটা আমরা বার করব। তাহলে নির্দিষ্ট ক্ষমতা সম্পন্ন যন্ত্র নির্দিষ্ট সময় ধরে কাজ করতে যে পরিমাণ শক্তি নেয় তাকে বলবো আমি তার পাওয়ার। হয়েছে? নির্দিষ্ট ক্ষমতা সম্পন্ন যন্ত্র নির্দিষ্ট সময় ধরে চলতে যে পরিমাণ শক্তি করে, এই শক্তি গ্রহণ করে তাকে কি বলবো? পাওয়ার। দেখো কি বলছে বইতে, বলছে যে তড়িৎ ক্ষমতার এককের সাহায্যে আমরা তড়িৎ শক্তি কিছু ব্যবহারিক একক আলোচনা করব। বলছে তড়িৎ শক্তি ডাব্লু হলে তড়িৎ ক্ষমতা পি, তড়িৎ শক্তি ডাব্লু হলে তড়িৎ ক্ষমতা পি সমান সমান ডাব্লু বাই টি। পি সমান সমান ডাব্লু বাই টি। ডাব্লু মানে কাজ, কাজ। কিসের বই? দেখো জিতের না একটা বই ছিল, সেটা টলিউডে গিয়ে আলোচনা করলে ভালো হয়, এখানে আলোচনা করার জায়গা না। তুমি এখানে দাঁতি বার করছো ফেল ফেল করে। ভাবছিলাম বলবো, সময় নষ্ট আর বললাম না, বাদ দাও। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি? পি সমান সমান ডাব্লু বাই টি। পি সমান সমান ডাব্লু বাই টি। তাহলে ক্ষমতা আমরা কি করে পাবো? পাওয়ারের সঙ্গে যদি টি গুণ করি তাহলে কি পাবো? ক্ষমতা। তাহলে ডাব্লু সমান সমান পিটি। ডাব্লু সমান সমান পিটি। ওকে, কাকে বলে আমাকে পড়তে হবে। এখান থেকে আমরা কাকে বলে পাবো, এখান থেকে আমরা কাকে বলে পাবো। আমরা কাকে বলে বলছি?
একক পরিমাণ শক্তি কাকে বলে বলবো? সবার প্রথমে পারবো যে কিলো ডাব্লু ওয়াট আওয়ার, WH, ডাব্লু মানে ওয়াট, এইচ মানে আওয়ার মানে ঘন্টা, ওয়াট, এইচ মানে ঘন্টা। হ্যাঁ লিখে নি না, ছোট এইচ, ছোট এইচ মানে আওয়ার, ঠিক আছে। তোমাদের বইতে দেখো নিচের দিকে লেখা আছে 1 ওয়াটের কত নাম, বলছি কি 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি তড়িৎ যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যয় হয় তাকে 1 ওয়াট ঘন্টা বলে। হয়েছে? ওই দেখো যে বাজারে ছোট ছোট বাল্ব পাওয়া যায়, এলইডি বাল্ব, বলে না 1 ওয়াটের বাল্ব, 1 ওয়াটের বাল্ব। তাহলে 1 ওয়াটের একটা তড়িৎ যন্ত্র, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন তড়িৎ যন্ত্র যদি 1 ঘন্টা চলে, তাহলে যে পরিমাণ শক্তি ব্যয় হয় তাকে আমরা কি বলবো? কি বলবো? 1 ওয়াট ঘন্টা। হয়ে গেল? আচ্ছা এবার এখন 1 কিলোওয়াট ঘন্টা কি করে বলবো? 1 কিলোওয়াট ঘন্টা কি করে বলবো? একই জিনিস। আগেবার 1 ওয়াট সম্পন্ন কি ছিল? বাল্ব ছিল। এখন মনে করো 1000 ওয়াটের বড় বাল্ব, 1000 এর বড় হ্যালোজিন। তাহলে ঠিক আছে, অনেক কিছু বলে ওর নাম। তাহলে 1000 ওয়াটের বা 1 কিলো ওয়াটের কোনো একটা তড়িৎ যন্ত্র যদি 1 ঘন্টা চলে, তাহলে সে যে পরিমাণ শক্তি ব্যয় করবে তাকে আমরা কি বলবো? 1 কিলোওয়াট ঘন্টা। আচ্ছা আর কিছু বলেছে? আচ্ছা বইতে বলেছে কি 1 কিলোওয়াট ঘন্টাকে বলা হচ্ছে কি 1 বিওটি। 1 কিলোওয়াট ঘন্টাকে কি বলা হচ্ছে? 1 বিওটি। আমি একটু ছোট্ট করে জিনিসটা বোঝাই, তাহলে মিটারের রিডিং তোমরা বুঝতে পারবা। মনে করো আমরা একটা হ্যালোজিন ব্যবহার করছি, হ্যালোজিন। হ্যালোজিন লাইট মানে কি? এই মানে অনুষ্ঠানের সময় বড় বড় লাইট লাগায়, সেই লাইটের কথা বলা হচ্ছে, যেগুলো হচ্ছে 1 কিলোওয়াটের হয়। 1 কিলোওয়াট বা 1000 ওয়াট, 1000 ওয়াট বা 1 কিলোওয়াট। তাহলে 1 কিলো, মনে করো আমরা বাড়িতে একটা অনুষ্ঠান করব, সেই অনুষ্ঠানে আমাদের যে বাড়ির মিটার বক্স আছে, মিটার বক্সে মনে করো কোনো রিডিং নেই, আপাতত কানেকশনে আমরা কোনো রকম বিদ্যুৎ খরচা করিনি। হলো? কি জোরে বলো? হুক না, হুক টুক মারবো না, না না ঘুমাবো না। এই শোনো, তাহলে আরে বাবা কথা না। এবার মনে করো আমি 1 কিলোওয়াটের একটা হ্যালোজেন লাইট লাগিয়েছি, আর কিছু লাগাইনি। এবার 1 কিলোওয়াটের একটা হ্যালোজেন লাইট মনে করো 1 ঘন্টা চললো। 1 কিলোওয়াটের হ্যালোজেন লাইট 1 ঘন্টা চললো। 1 ঘন্টা চলার পরে দেখবো কি মিটারের রিডিং 0 থেকে 1 হলো। মিটারের রিডিং 0 থেকে 1 ঘন্টা চলার পর। তাহলে ভালো করে বুঝবা, 1 কিলোওয়াটের একটা বাল্ব বা একটা যন্ত্র 1 ঘন্টা চললো, দিয়ে আমাদের বাড়ির যে মিটার বক্স আছে তাতে একবার লাল লাইট জ্বললো, দিয়ে দেখলাম কি রিডিং 0 থেকে 1 হয়ে গেল। তাহলে বুঝতে পারলাম কি আমাদের 1 ইউনিট কারেন্ট পুড়েছে, তাই না? এর তার মানে কি 1 ইউনিট কারেন্ট মানে কতটা কারেন্ট? 1 ইউনিট কারেন্ট মানে কতটা কারেন্ট? 1 কিলোওয়াট সম্পন্ন যন্ত্র ছিল, 1 ঘন্টা চলেছে, গুণ করে দাও, 1 আর 1 গুণ করলে কত? 1। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা পরিমাণ আমাদের কারেন্ট পুড়েছে। হয়েছে? এই 1 কিলোওয়াট ঘন্টাকে আমরা বাংলা ভাষায় বা যে মানে ইলেকট্রিক ভাষায় আমরা কি বলি? বিওটি। কার খাতা দিয়েছি? তো অঙ্ক করেনি না, শুধু নাম লিখেছে, নিজের রাখো। আচ্ছা শোনো, তাহলে কি পেলাম? এই যে এটা কিন্তু পরীক্ষা আছে, 1 বিওটি ইউনিট কাকে বলে, ভালো করে শুনবা। মনে করো 1 কিলোওয়াট সম্পন্ন একটা যন্ত্র 1 ঘন্টা চালানো হলো, তাহলে কত পরিমাণ তড়িৎ শক্তি ক্ষয় হলো? 1 কিলোওয়াট ঘন্টা। এটাকে বলা হচ্ছে 1 বিওটি ইউনিট। হয়ে গেছে? তাহলে যারা যারা বুঝতে পারলে, যেমন হচ্ছে অঙ্কিত, বলো তো অঙ্কিত, বাড়িতে আমি 2 কিলোওয়াটের একটা মোটর লাগিয়েছি, 2 কিলোওয়াটের একটা মোটর লাগিয়েছি। এই 2 কিলোওয়াটের মোটর আমাদের বাড়িতে মনে করো 4 ঘন্টা চললো। হয়েছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমাদের মিটারে রিডিং কত পরিমাণ বাড়বে, কত ইউনিট কারেন্ট পুড়বে? কত ইউনিট বল, তুমি বলো। 8 ইউনিট। কিলোওয়াটকে ঘন্টা দিয়ে গুণ করতে হবে, কিলোওয়াট ঘন্টা। হ্যাঁ হ্যাঁ ঠিক, কি সুন্দর তুমি চেক করছিলে, বাহ। না ওটা বাড়িতে বলতে হবে, ক্লাসে পড়া শোনে না, সজলের সঙ্গে গল্প করে আবার পড়া চেক করে, নিজে করে না লোকেটা চেক করে, এটা বলা যেতে পারে। কি তুমি কি যাবা কোথাও? তাই
ওটা দিলে কত দিলে একদম টাকা দিবে হ্যাঁ বলো 100 ওয়াটের বার 100 ওয়াটের বাল্ব জ্বলে? মানে 100 ওয়াট না 15 দিলে দাঁড়াও 100 ওয়াটের বার এটা বাল্ব বলছি। লাগবে লাগিয়ে দিতে হবে বাড়ি আছে আমার বাড়ি 200 ওয়াটের আছে লাগিয়ে দিতে আল্লাহ আছে সাড়ে 3000 বই লাগবে 1000 চলে এসেছে খেয়াল দেখি হলো পুরো সত্যি মারবে চার ঘন্টা চার্জ দিয়ে আর কতক্ষণ ব্যাকআপ দেবো এবার ওইদিকে যাচ্ছে এইদিকে গাড়ি কত মত করছে আমার আসলে গাড়ি আগে নিয়ে যাবো লেখো লেখো তাড়াতাড়ি লেখো গায়ে দেখো গায়ে বাজারটা আবার 10 টাকা এই একটা বাল্ব কোভিড লাইট এটা দাদা এই 100 ওয়াট এর থেকে 10 টাকা এর থেকে বড় পেন দেবো যাও বড়টা কি? এছাড়াও দিদিসটা একটা মালিক বলে দিয়েছে এই কর্মচারী পার্টি করে দেবে এর মালিক না আরে অফিসের মালিক এটা আর একটা মালিক ওটাতে খাটনি নয় বিজনেস ইনকাম করে হ্যাঁ বেরোজগারি এই আচ্ছা ওর কেমন বলতে বল দেখা হলে খাটনি নেবে ম্যাডাম লেখা থাকবে পরিষ্কার উঠে গেছে। তাহলে বুঝি না আচ্ছা তোমাদের বইতে একটা কোশ্চেন দেওয়া আছে, আমি বলছি। তোমাদের বইতে বলা আছে যে এই যে 273 পাতার একদম উপরে দেখা একটা কোশ্চেন লেখা আছে। লেখা আছে যে কোনো বৈদ্যুতিক 73 কি লাগবে বলো কিটা লাগবে 173 শুধু 73 73 কত লেখা আছে? 250 ভোল্ট লেখা আছে। ও হ্যাঁ আর ওয়াট আর কত ওয়াট লেখা আছে ওটা দেখা গেল না। ওয়াট যত সম্ভব 100 ওয়াটই হয়, বাড়িতে 100 ওয়াটেরই বাল্ব জ্বলে। ওরা খাবে ইলেকট্রিক 100 ওয়াটের 100 ওয়াটের না? আচ্ছা দেখো আমি বলছি, ওটা তো এলইডির 100 ওয়াটই হবে। দেখি 100 ওয়াট 100 ওয়াট এটা 100 ওয়াটের ওয়াট কি হবে দেখো তো উপরে লেখা থাকে। আসলে তো দাদা এটা নিয়ে যাবে আচ্ছা দেখো, মনে করো তো যখন বাজার থেকে একটা বাল্ব কিনলে সেখানে লেখা আছে কি 250 ভোল্ট। বাজার থেকে বাল্ব কিনলে কানে বলছো না? হ্যাঁ টিউবও দেখা যাবে। কোথায় ওই কালো রঙের উপরে লেখা থাকে হ্যাঁ এর বাস্কের উপরে লেখা থাকে। আচ্ছা তাহলে কি বলছে 250 ভোল্ট হাইফেন দিয়ে লেখা থাকে 100 ওয়াট হয়েছে। কোন একটা বৈদ্যুতিক যন্ত্র কিনলে সেখানে এরকম একটা তথ্য লেখা আছে। এটার মানে তুমি কি বুঝবা? 250 ভোল্ট আর 100 ভোল্ট 250 ভোল্ট, আচ্ছা 250 না 220 ভোল্ট। বিভব পার্থক্য বলছে 220 কি বলো? পেজ নাম্বার 73। ক্ষমতা হচ্ছে 100 ইয়েস, আমাদের যে বাড়িতে যে কারেন্টের তার ঢোকে সেই তারের ভোল্টেজ কত? 220 220 ভোল্ট। তো ওটাই বলেছি, তাহলে বাড়ির যে কারেন্টের লাইন সেটা 220 ভোল্টের লাইন হচ্ছে। 220 ভোল্টের তারে তুমি 100 ওয়াট লেখা আছে না, 100 ডাব্লু লেখা আছে। এর মানে কি বলছে? যে বাতিটির দু প্রান্তের বিভব প্রভেদ যদি দু প্রান্তের বিভব প্রভেদ যদি 220 ভোল্ট হয়, বিভব প্রভেদ কত? 220 ভোল্ট যদি হয়, তাহলে বাতিটি সবচেয়ে উজ্জ্বল ভাবে জ্বলবে। সর্বপ্রথমে কি 220 ভোল্ট যদি দেওয়া হয় তাহলে বাতির কি হবে? সব থেকে বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। এবার তার থেকে বেশি ভোল্টেজ দিলে অতিরিক্ত উজ্জ্বলতায় বাতি কেটে যাবে। মানে 220 ভোল্টের বেশি ভোল্টেজে বাতিটা চালানো যাবে না হয়েছে। আর 220 ভোল্টে বাতিটি সব থেকে বেশি চলবে। ওটা ভোল্টেজ আপ ডাউনের জন্য হয়। আচ্ছা এরপরে বলছি কি বাতিটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ ব্যয় করবে। মানে এই যে 100 ওয়াট লেখা আছে না, 100 ওয়াটের অর্থ কি? বাতিটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করে। এই কোশ্চেনে কিন্তু পরীক্ষায় আসবে। ধরো বাড়িতে একটা বৈদ্যুতিক মোটর আছে, জল তোলার মোটর। মোটরের গায়ে লেখা আছে 220 ভোল্ট। শোনো 220 ভোল্টেজটা কিন্তু 220 থাকবে, এটা কিন্তু আলাদা থাকবে না। যদি বাড়ির লাইনের কথা বলে তাহলে কিন্তু 220 থাকবে, এটা বেশি থাকবে না। এর পাশে ধরো লেখা থাকলে যে 100 ওয়াট, কি লেখা আছে? 100 না 1000 ওয়াট। ধরো 1000 ওয়াট লেখা আছে, ঠিক আছে? কি ছোট মোটর। তাহলে প্রশ্ন হচ্ছে এর অর্থ কি?
এই লেখাটার অর্থ কি? লেখাটার অর্থ 220 ভোল্টের তড়িৎ পার্থক্যযুক্ত যদি লাইনে যদি মোটরটা চালানো যায় তাহলে সেটা সব থেকে ভালোভাবে সব থেকে বেশি গতিতে চলবে। 2 নাম্বার, প্রতি সেকেন্ডে 1000 জুল তড়িৎ শক্তি ব্যয় হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি এই যে মানে আগেকার দিনে যে বাল্ব হতো না, যে বাল্বটা তোমাদের দেখালাম এই যে একটু আগে, এই যে এই বাল্ব। আচ্ছা, এই বাল্ব চালানোর 1-1.5 মিনিট পরে কেউ হাত দিয়ে খুলেছো? কেমন হয়? হ্যাঁ, গরম লাগতো না? এই বাল্বে কি হয়, যে ফিলামেন্ট যেহেতু উচ্চ রোধ বিশিষ্ট পদার্থ, সেহেতু হয় কি বেশি বেশি পরিমাণ শক্তি কি হয়ে যায় কারেন্ট থেকে তোর ঘড়ি খারাপ নাকি? আলোতে রূপান্তর, না ঘড়ি ঠিকই আছে, আরে চলে যেত। ঘুরবে। উঠছে তো 5 সমান হচ্ছে 20 মিনিট। এখন তুই ফোন দেখে আর বই পড়তে চলে ঘড়ি কাটা খোলে না, তুই ফোন দেখছিস, তুই বলো পড়তে হয়, এই কুড়িতে বসছি 2 মিনিট মতো পড়ি বলে দুটো স্টোরি তুলি না, বাড়ি ঘড়িগুলো হয়ে যায় 5 মিনিট সমান 120 মিনিট পার। বললাম, সে পেছনে পড়ে গেল। হ্যাঁ, বলো। হাত দিয়ে গিয়েছে উপরে। হিসাব লিখছিল না। আচ্ছা শোনো, সবার প্রথমে যে বাল্বটা তোমাদের দেখালাম সেগুলোকে বলে ভাস্কর বাল্ব, ভাস্কর ল্যাম্প। এই ল্যাম্পের বৈশিষ্ট্য হচ্ছে কি, দেখো এখানে হয় কি 2% লাইটে পরিণত হয়, যে মোট যে তড়িৎ শক্তি কনজিউম করে গ্রহণ করে তা 2% কি হয় লাইট জ্বলে, আর বাকি 98% তাপ তৈরি করে। দেখো যে হ্যাঁ, দেখো যে ফুচকার দোকানে এই বাল্ব দেখো ফুচকার মধ্যে ঝোলানো থাকে, থাকে না? গরম থাকে। ঘষে গরম থাকে, 200 লাগানো থাকে। আচ্ছা, পরেরটা এলইডি কোনগুলো? এই যে এটা হলো হচ্ছে এলইডি, আর এটা হচ্ছে সিএফএল। আচ্ছা, দেখবো যে বাজারে মেলায় দোকান হয়েছে, ওই খেলনার দোকানে দেখবো এই জিলাপির প্যাচের মতো কিছু লাইট থাকে, থাকে না বড় সাইজে? দেখবে এই যে এরকম হয়, এরকম পেঁচানো থাকে। না, তুমি ভুল করলে। জিলিপি আলাদার দোকানে পড়ছে ফিলামেন্ট দিয়ে অন্য ধরনের। জিলাপি আলাদের দোকানে বলিনি আমি, বলে এই জিলাপির প্যাচের মতো কি যেটা দেখালাম ওটা ভাঁজ করলাম। আচ্ছা, এবার শোন এদের বৈশিষ্ট্য কি বলতো? এদের ক্ষেত্রে হয়, শোনো এই কথা না, এদের ক্ষেত্রে হিট তৈরি হয়, প্রচুর হিট তৈরি হয়, কিন্তু এলইডি সিএফএল দুটোতে হিট তৈরি হয়। টিউব লাইট যেটা কাঁচের সেটাও গরম হয়ে যায়, কিন্তু এদের 4 থেকে 8% শক্তি লাইটে পরিণত হয়। এদিকে হয় কি, তাহলে আলোর পরিমাণ আমরা অনেকটা বেশি পেতে পারি, হয়েছে? আচ্ছা, এবার চলেছি যে সিএফএল আর এলইডির সুবিধা। আচ্ছা, সিএফএল এর প্রবলেম ছিল কি, সিএফএল এ পারদ মেশানো হতো, পারদজনিত দূষণ হতো, আর এলইডির মধ্যে কোনো পারদ মেশানো হয় না। কিন্তু এলইডির সুবিধা কি, একটা এলইডি লাইট বহুদিন চলে। আচ্ছা, রাস্তায় বোর্ড হয় দেখেছো? আমাদের পুজোর সময় রাস্তায় বোর্ড লাগায়, ওই গোপাল ভাঁড় ব্যানার না, মানে লাইটের বোর্ড। তোমাদের ওখানে তো বসিয়েছিল, না, না, ওইগুলো করতে কত লাল নীলটায় 20-30 হাজার টাকা লাগে। আরে আমি টাকা দিয়ে কত তাহলে? পড়াশোনা করতে হচ্ছে তাই জিজ্ঞেস করছি। ওগুলো পড়াশোনা, ওগুলো মোটামুটি করতে 1-1.5 বছর প্র্যাকটিস করতে হয়। মানে দেখো তোমাদের মাথার উপরে যে বসে থাকবে সে মোটামুটি ওই মানে ইলেকট্রিশিয়ানের কোর্স করে বা ইঞ্জিনিয়ার হয়েও বসে আছে, ও এবার লেবার কাজ তোমাকে শিখিয়ে দিল যে তুমি শুধু তার জুড়বা, এমন করে নিবা দিয়ে মুড়া মারবা দিয়ে পাশের জনকে দিবা, তুমি মুড়া মারতে শিখে গেলে, পাশের জন জ্বালাই করতেছি, হ্যাঁ বেশি শেখাবে না তো, তাই তো তুমি ওর জায়গায় চলে আসবা। ওগুলো বলে মিস্ত্রি, ইঞ্জিনিয়ার না, মিস্ত্রি। ঠিক আছে, আচ্ছা এবার আসবো হচ্ছে যে তড়িতের উপর চুম্বকের ক্রিয়া, তড়িতের উপরে চুম্বকের ক্রিয়া। তাহলে এ দেখো শান্তি শান্ত হয়ে যাচ্ছে। তড়িতের উপরে চুম্বকের ক্রিয়াতে একটা অ্যাম্পিয়ারের নিয়ম মতো হবে, সন্তরণ নিয়ম। আচ্ছা, অ্যাম্পিয়ার সমতল নিয়ম বড়। পরের দিন হচ্ছে তড়িৎ চুম্বক থেকে আমরা তড়িতের মোটর একটা বানাবো তোমাদের সামনে, আজকের দিনে পড়া। হ্যাঁ, আর কোন কথা বললা তুমি, কি বললা কথাটা? না আজকে এতটা করাবো না, থাক। পেজ নাম্বার আমাদের 70 থেকে পেজ নাম্বার 74-এর শেষ পর্যন্ত হয়েছে। পরের দিন হচ্ছে মোটর পড়াবো। ছোট করে পড়ানো শেষ, আগে ওইটা পারত না। দাগি দাও ছোট করে। ও তোর ফোনটা দাও না। কেন অফ করে দিলাম ভিডিও। করে দাও। এই মিষ্টি করে করতে যা।